আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না বললেন প্রধান উপদেষ্টা। হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি ভারতের, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বললেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই, সব অবস্থায় পাকিস্তানের পাশে থাকবে চীন। কেন এআই বয়ফ্রেন্ড বেছে নিচ্ছেন চীনা নারীরা? এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে, এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে না যদি শ্রমিকদের অবস্থা আগের মতোই থেকে যায়। আজকের স্লোগানটি আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরে পরিপূরক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আমরা একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। আজ দেশ গড়ার আন্দোলনে তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করার কথাও তুলে ধরেন তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক শ্রমিকদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। শ্রমিকদের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল দিয়েছিলেন। তাকে কেন জামিন দেওয়া হবে না তা ওই রুলে জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এর আগে গত 23 এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য 30 এপ্রিল দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসোলিউট ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ আয়োজন করে সনাতন জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন। এই সংগঠনের মুখপাত্র হিসেবে সামনে আসেন চিন্ময় কৃষ্ণ দাস। ওই সমাবেশের পর গত বছরের 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। চিন্ময় ছাড়াও মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। পরে গত বছরের 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় দাসকে গত বছরের 25 নভেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26 নভেম্বর জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করে তার অনুসারীরা। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত 2 জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। সেই দাঙ্গায় অন্তত 3 জন নিহত ও শতাধিক আহত হন। কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়, ওই সহিংসতা উস্কে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল। এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার।
বুধবার 30 এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুদ্ধ নিয়ে ঘোরতর আপত্তি আছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। প্রধান উপদেষ্টা বলেন, যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানে যুদ্ধ অবস্থা, এমন পরিস্থিতিতে বাস করছি। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই, পুরো প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির সর্বোচ্চটুকু নিতে হবে। অর্থনীতি দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে, এতে আমাদের সাহস বাড়ে, এতে ছেলেমেয়েরাও সাহস পাবে। বিমান বাহিনী নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক মাস ধরে দর কষাকষির পর অবশেষে ইউক্রেনের জ্বালানি ও খনিজ সম্পদকে যৌথভাবে কাজে লাগাতে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এই চুক্তির আওতায় উভয় দেশ মিলে একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই চুক্তি প্রমাণ করে দুই দেশই ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিয়েভের কাছে এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়ার পথ সুগম করার মাধ্যম হিসেবেই গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা খাত ও ভারী শিল্প অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাফাইট, টাইটানিয়াম ও লিথিয়ামের মতো বিরল খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে ইউক্রেনে। পুরো বিশ্বে যে পরিমাণ এসব পদার্থ আছে তার একটি বড় অংশই ইউক্রেনে আছে। এই চুক্তিটি এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ চলছে। এদিকে বর্তমান বিশ্বের প্রায় 90% বিরল খনিজ পদার্থ রয়েছে চীনের দখলে। অন্যদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবার যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। বৃহস্পতিবার 1 মে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমদ জাওয়াদ রানার বাসভবনে। খবর নিউজ ইন্টারন্যাশনালের। লাহোরে চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন বলেন, সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন। অবশ্য তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা। ঝাও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোতে দীর্ঘদিনের। তিনি স্পষ্টভাবে জানান, চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 2.5 ঘণ্টা স্থায়ী এ বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ঝাও বলেন, চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাঁথা। তিনি জানান, প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একই রকম ভালোবাসা ও সম্মান দেখায়। বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোলামেলা আলোচনা হয়। দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। বৈঠকের শেষ দিকে দুই দেশই চীন পাকিস্তান বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে বলে পুনর্ব্যক্ত করেন। ঝাও বলেন, পাকিস্তান শুধু প্রতিবেশী বা মিত্র নয়, চীনের কাছে এক পরীক্ষিত বন্ধু। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতাই আমাদের সম্পর্কের ভিত্তি। একদিকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংকট নিরসনে ইমরান খান হতে পারেন একতার মুখ। তাই প্রশ্ন উঠছে, ভারতকে রুখতেই কি এবার মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান? ভারতের সম্ভাব্য হামলার গুঞ্জন যখন পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, তখন জাতীয় ঐক্যের স্বার্থে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকদের মতে ইমরান খানই একমাত্র নেতা যিনি এক ডাকে পুরো জাতিকে এক করতে পারেন। পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিকে ইনসাফ পিটিআই মনে করছে, ভারতের বিজেপি সরকারের হুমকি, ধমকি ও যুদ্ধের প্রস্তুতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তি হতে পারে জাতীয় ঐক্যের প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। দলটি বলছে, ইমরান খানকে মুক্তি দিয়ে সবার উদ্দেশ্যে ঐক্যের ডাক দেওয়ার সুযোগ করে দিতে হবে। এর মধ্যে ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ নানা প্রতিশোধমূলক অবস্থান প্রকাশের পর পাকিস্তানের পার্লামেন্ট সোমবার জরুরি সিনেট অধিবেশন ডাকে। সেখানে সরকারের পাশাপাশি বিরোধী দলের আইন প্রণেতারাও
ভারতের তীব্র সমালোচনা করেন। একই সাথে ইমরান খানের মুক্তির দাবিও ওঠে। পিটিআই সিনেটর সৈয়দ আলী জাফর অধিবেশনে বলেন, মানুষ জানে মোদির নাটকের চিত্রনাট্য কিভাবে তৈরি হয়। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না। তিনি আরও বলেন, এই সংকটে ইমরান খানের মুক্তি জরুরি। এই জাতীয় সংকটময় মুহূর্তে ইমরান খানের উপস্থিতি বিশ্ববাসীর কাছে একটি শক্ত বার্তা পাঠাবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ। পিটিআইয়ের মতে এতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান আরও গ্রহণযোগ্য হবে। সিনেটর ও বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজও একই আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি মিনার-ই-পাকিস্তানে বিশাল সমাবেশ এবং ভারত সীমান্তে পদযাত্রার ডাক দিতে পারেন। তার এক ডাকে 1 কোটিরও বেশি মানুষ জড়ো হবে। পিটিআই এর আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে বাইরের শক্তিগুলো সুযোগ নিতে পারে। সরকার ও বিরোধী উভয় পক্ষই একমত যে ভারত এই উত্তেজনা সৃষ্টি করে কাশ্মীর ইস্যু থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতে চাইছে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও পাকিস্তানের বেশিরভাগ রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তবে ইমরান খানের মুক্তির দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত কিনা সে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, ইমরান খানকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে ভারতের কড়া মন্তব্যের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। বুধবার 1 মে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন প্রাদেশিক পরিষদের পিপিপি মনোনীত সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। খবর দিয়েছে দৈনিক ডন। বিক্ষোভে অংশগ্রহণকারী নারী পুরুষরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং ভারত বিরোধী নানা স্লোগান সহ প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। বিক্ষোভকারীরা কোয়েটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একত্রিত হন। বক্তব্যে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পাশে রয়েছে। ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তবে 1 কোটির বেশি হিন্দু নাগরিক সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসী বিশ্বাস করে না, বরং এমন হামলার পেছনে ভারতের উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে হেয় প্রতিপন্ন করা। বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের তরফ থেকে সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধের ঘোষণারও কড়া সমালোচনা করেন। তারা বলেন, পানি চুক্তি লঙ্ঘন করে পানি বন্ধ করা শুধু আন্তর্জাতিক আইন নয়, মানবাধিকারের লঙ্ঘন। এটি একটি নরম আগ্রাসনের প্রকাশ। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকেরা জানান, ভারতের ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও তারা প্রতিবাদ জানাতে থাকবে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। তুমি কি আমাকে প্রপোজ করছো? প্রশ্নটা তখনও হাওয়ায় ভাসছিল। অবিশ্বাসের সঙ্গে নিজের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন ইউআন নামে একজন মেয়ে। তিনি একজন বিবাহিত নারী। বছর 3 হলো বিয়ে হয়েছে তার। character.ai নামে একটা বিশেষ চাইনিজ অ্যাপের মাধ্যমে তৈরি তার এআই বয়ফ্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিত্তিক এই অ্যাপ, যেখানে ভার্চুয়াল সঙ্গী বেছে নেওয়া যায়। এআই বয়ফ্রেন্ডের সঙ্গে সবেমাত্র নিজেদের ভবিষ্যৎ জীবন নিয়ে কথাবার্তা শুরু করেছেন ইউআন। বিবিসি চাইনিজকে তিনি বলেছেন, আমি জানি এটা সত্যি নয়, কিন্তু তার নমনীয় ব্যবহার এবং আমার বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারটা আমাকে সেই মানসিক শান্তি দিতে পেরেছে যা বাস্তবের সম্পর্কে আমি পাইনি। ব্যক্তিগত জীবনে বৈবাহিক সমস্যা এবং উদ্বেগের সঙ্গে লড়াই চলে তার। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি তার এআই বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়েছে। এমনকি বাস্তব জীবনের সমস্যাগুলো মেটাতে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়ার বিষয়টাকেও স্থগিত করেছেন তিনি। তার বদলে এই ভার্চুয়াল কথোপকথনের মাধ্যমেই সাময়িক স্বস্তি খুঁজেছেন। কিন্তু হঠাৎ যখন ইউআনের এআই বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে বসে, তখন তার কাছে বাস্তব এবং কল্পনার পৃথিবীর মধ্যে সীমারেখা ঝাপসা হতে থাকে। নিজের বিয়ের বিষয়টি উল্লেখ করা এড়িয়ে যান ওই নারী। ইউআনের সাথে যা ঘটেছে তা চীনে নতুন কিছু নয়, সেখানে এ ধরনের ঘটনা বেরিয়ে চলেছে। এআই কম্পেনিয়ন অ্যাপগুলো, যে অ্যাপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সঙ্গীর সঙ্গে চ্যাট করা যায়, দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউম্যান এআই রোম্যান্স ক্রমশ একটা নতুন উপসংস্কৃতি হয়ে উঠছে। ডুবান নামে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গে আলোচনা করে। এমন গ্রুপে 2020 সাল থেকে 10,000 সক্রিয় সদস্য রয়েছে। শুধু তাই নয়, ডুইনে এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলোতে 50,000 কোটি ভিউ পেয়েছে। এবার খেলার প্রসঙ্গ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে 3-3 গোলে ড্র করেছে বার্সেলোনা ও ইন্টার মিলান। মঙ্গলবার রাতে বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে একবার এগিয়ে যাচ্ছে এক দল, পর মুহূর্তেই সমতায় ফিরছে আরেক দল। এমন উত্তেজনাকর দৃশ্যই কেটেছে পুরো 90 মিনিট। শুরুতেই চমক ইন্টারের। ম্যাচের মাত্র 1 মিনিটেই দর্শকদের হতবাক করে গোল করেন ইন্টারের ফরাসি ফরওয়ার্ড
মার্কাস থুরাম। এরপর 21 মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডুমফ্রিস। শুরুতেই 2-0 গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় বার্সার ঘুরে দাঁড়ানো। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। 24 মিনিটে 16 বছর বয়সী লামিন ইয়ামালের একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কমায় বার্সা। এরপর 38 মিনিটে ফেরান তোরেসের নিখুঁত শটে ম্যাচে সমতা ফেরে। দ্বিতীয়ার্ধেও রোমাঞ্চ। দ্বিতীয়ার্ধে আরও এগিয়ে যায় ইন্টার। 63 মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডুমফ্রিস। কিন্তু 2 মিনিট পরই বার্সার রাফিনহার শটে বল লাগে ক্রসবারে। এরপর ইন্টার গোলরক্ষক সোমারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। আত্মঘাতী গোল হিসেবে সেটি গণ্য হয়। ফলে আবারও ম্যাচে সমতা ফেরে। পরিসংখ্যানে বার্সা এগিয়ে। ম্যাচে বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। পুরো ম্যাচে 70.6% সময় ছিল তাদের দখলে। গোলমুখে শটেও এগিয়ে ছিল তারা। 8টি অন টার্গেট শট নেয় বার্সা, যেখানে ইন্টার নেয় মাত্র 3টি। এই ড্রয়ের ফলে দুই দলের মধ্যকার ফাইনালে যাওয়ার লড়াই এখন নির্ধারিত হবে দ্বিতীয় লেগে। আগামী 6 মে ইন্টার মিলানের সান সিরো স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার। সেই ম্যাচেই জানা যাবে কে পা রাখতে যাচ্ছে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদার ফাইনালে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।